ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। সেই ঘোলাটে পরিবেশে সরকার কি করবে, সেনাবাহিনীর অবস্থান কি হবে, এরকম নানা বিষয়ে বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে। মুখরোচক আলোচনাও চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার গতকাল বুধবার এক বক্তব্য দিয়ে মোটামুটি রাজনীতির মাঠ গরম করে দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন, আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন, গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই পদত্যাগ করছেন, পদত্যাগ করবেন, এ ধরনের গুঞ্জন যখন শুরু হয়, নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয়। এই গুঞ্জনটা যেন সত্য না হয়, এই গুঞ্জন যেন সঠিক না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে, সেজন্য আমাদেরকে, আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় 1-2 সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে। এখানে একে অপরের বিষোদ্গার গাওয়া, এক দল আর এক দলের পিছনে লেগে থাকা, ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্য থেকে যারা উপদেষ্টা, তাদের পক্ষ থেকে একটি দলকে কটূক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার, আওয়ামী লীগ, শেখ হাসিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটূক্তি করা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা, এরপরে বিএনপিকে
নিয়ে কটূক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ, শেখ মুজিববাদ, এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দচয়নে ফুল ঝুরি বসে যাচ্ছে। আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধর আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে। মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে। কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম? বাংলাদেশের এই কাদা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনৈক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনায় এসেছেন নতুন করে, সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চেতে হচ্ছে। তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চয়নের জন্য তিনি মাফ চান, জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন গতকালকে সেনাপ্রধান ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম, বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না, সেটার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্যের কথা বলে যাচ্ছেন, শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন, ঐক্যবদ্ধ হতে বলছেন। অন্যদিকে ইশরাকের আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্যাগ চাইলেন তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন। এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন। আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ নিচ্ছি না, কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন। যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন। এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান। গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত, স্বাধীনভাবে করতে পারে নাই চরমনাই, ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা, কোন মতের মানুষ। সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন। আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল অ্যাকসেপ্ট আওয়ামী লীগ বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সকল অসঙ্গতি দেখে, হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, দেখেছি, সরাসরি কথা হয়েছে, মিট করেছি মালয়েশিয়ায়। উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি, ফুল দিয়েছি। তার হৃদয়টা নরম, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ। তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে, দেখতে, প্র্যাকটিস করতে। তিনি চান এই সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে, অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান, তাহলে এই দেশের আগামী 6 মাস কি ঘটতে পারে ভাবতে পারেন? 6 মাস তো পরের কথা, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে, বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই, আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় বিএনপিকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে, একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না।
আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অনৈক্যের বীজ তৈরি করা শুরু করেছে। বিএনপির অনেক সিনিয়র নেতাদের 5ই আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন, যার আমি প্রতিবাদ করেছি। আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি। যারা আলেমদের বিরুদ্ধে বলেছে, তাফসির মাহফিলের বিরুদ্ধে বলেছে, এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে, আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি। কারণ আমি জানি এই শব্দ চয়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে, দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে, যেটা কোনো অবস্থায় কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে, ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে। আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে। আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু, কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে 50-100 জন মানুষ পান নাই, তখনই বোঝা উচিত রাজনীতি অনেক লম্বা সময়। আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। আপনাদের যে উর্বরতা ছিল, বিজয় ছিল, সে বিজয়টা ছিল নীতির কারণে, আদর্শের কারণে। এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন। ঠিক তেমনিভাবে বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না। বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা, অন্তত নির্বাচনের পূর্ব পর্যন্ত। আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি বারবার বলেছেন যে ডিসেম্বর টু জুন, এবং আমি বিশ্বাস করি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হয়তো নির্বাচনের একটা তফসিল চলে আসতে পারে, এবং এটাই আমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা যদি ইউনূস সাহেবের যে কোনো কারণে, আল্লাহ না করুক, আমি চাই না যে ইউনূস সাহেব বিদায় নেক, তিনি কোনোভাবে পদত্যাগ করুক, এটা আমি চাই না। যদি সেরকম কিছু ঘটে যায় তাহলে আমাদের এই কপালে, আমরাই আমাদের কপালটাকে ভেঙে চুরে চুরমার করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, মাথায় রাখতে হবে। কিন্তু আজকের এই যা রটে তা কিছু না কিছু বটে। এই যে কিছু না কিছু বটেতে যদি আমরা পড়ে যাই, এটা আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি হবে। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। আমি বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস দেখে মাঝে মাঝে চিন্তিত। হয়তো তিনি অসুস্থও থাকতে পারেন, হয়তো তিনি বয়সের কারণেও হতে পারেন, আবার এমনও হতে পারে আমাদের এই সকল দুর্গন্ধজনিত রাজনীতি দেখে তিনি অসহায় হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন কোন দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম, যেই দেশে আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আমাকে সবাই স্বার্থবাজ বানিয়ে আজ বিতর্কিত করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আওয়ামী লীগের লোকেরা পিছন থেকে তাকিয়ে আছে। গত কয়েকদিন আগেও আপনি দেখেছেন শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলছেন এভাবে করিও না, করলে বিএনপি জামাত আবার এক হয়ে যেতে পারে। ও নিজেও জানে যে বিএনপি জামাত এক হলেই সমস্যা। তার মানে আমাদের অনৈক্যের মূল চাবিকাঠি এই শেখ হাসিনা করছে। এটা বুঝতে রকেট সায়েন্স হওয়া লাগবে না, এটা বুঝতে আপনাকে অনেক বিজ্ঞানী হতে হবে না। এতটুকু সহজ সমীকরণ যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশের আগামীর ভাগ্যাকাশ অনেক কঠিন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই উপদেষ্টা পরিষদের যে সকল ছাত্র উপদেষ্টারা আছেন, কাদা ছড়াছড়ি বন্ধ করেন। আপনারা যে পোস্ট করেছেন ঐক্যের সুবাতাস বহাচ্ছেন, এই ঐক্যের সুবাতাস যদি বহাতে চান, আমি একটু আগে পোস্ট করে বলেছি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে, চরমনাইয়ের পীরের কাছে, এবং এই যে আপনার কি বলে হেফাজতে ইসলাম সহ বড় বড় যারা রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছেন তাদের কাছে কথা বলুন। পূর্বের শব্দ চয়নের জন্য ক্ষমা চান।
তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বয়োজ্যেষ্ঠ এবং জুয়ানদেরকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। জনতার হাতে জনতার সিদ্ধান্ত ছেড়ে দিন। নিজেরা নিজেদেরকে অনেক কিছু মনে করে কোনোভাবেই পার পাবেন না, কারণ জনগণ কিন্তু এগুলো পছন্দ করে না। আর আপনাদের কারণেই আজকের হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সকল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অতএব আপনারাও সাবধান হন। সব জায়গায় কাউন্টারে যাবেন না, একদিনই রাজনীতিবিদ সাজতে যাবেন না, একদিনই মহাপণ্ডিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব বুঝতে যাবেন না। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে সংযত আচরণ করতে হবে। শিক্ষা অর্জন করুন গত কয়েক মাসের রাজনীতি থেকে। এই বাংলাদেশে অন্তত পক্ষে বামপন্থী নাস্তিক্যবাদী যে সকল দুষ্ট চক্ররা আছে, বিশেষ করে বিদেশি পরগাছা যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, ওদের কাছ থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এদের সকলের কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মেজরিটি পিপল যেই দিকে, সেই মানুষগুলোকে আপনি অবজ্ঞা করে তাদেরকে বিতর্কিত করে দেশ শান্তিপূর্ণভাবে চালাতে পারবেন না, পারবেন না, পারবেন না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। সেই ঘোলাটে পরিবেশে সরকার কি করবে, সেনাবাহিনীর অবস্থান কি হবে, এরকম নানা বিষয়ে বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে। মুখরোচক আলোচনাও চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পরবর্তী পদক্ষেপ কি হবে, যখন সেনাবাহিনী তার অবস্থান স্পষ্ট করল করিডোরের বিপক্ষে, সংস্কার ব্যাপারে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে, বন্দর দেওয়ার ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা হয়নি, সেনাবাহিনীকে কোনো কিছুতে তাকে তার মতামত নেওয়া হচ্ছে না, এরকম নানা কথা যখন আমরা শুনলাম 21 তারিখে সেনানিবাসে এই ঘটনা যখন ঘটল, তখন সরকারের জন্য সেটা বড়ই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এই বিব্রতকর পরিস্থিতির মাঝে প্রধান উপদেষ্টা কি করবেন, সেই আলোচনাটা চতুর্দিকে হচ্ছে। এই আলোচনার মাঝে আজকে দৈনিক মানবজমিন একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ করেছে, এবং সেই নিউজে তারা আভাস দিচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পদত্যাগের চিন্তাভাবনা করছেন। আদতেও কি সেই ঘটনা ঘটতে চলেছে? সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রফেসর ইউনূস কি ভাবছেন যে আদতেও এই রকম পরিবেশে তার এখানে আসলে থাকা উচিত নয়, তিনি এখানে মানানসই না, বরং সম্মানজনকভাবে এখান থেকে চলে যাওয়াই ভালো, তেমন ভাবনাটা কি তার মনে কাজ করছে? কি বলছে মানবজমিনের প্রতিবেদন, বাস্তবতাই বা কি, সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলোতে এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রফেসর ইউনূসকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তার সম্পর্কে আমরা জানি খুব একটা টোটকা নিউজ তার পত্রিকায় ছাপা হয় না। অথেন্টিক নিউজ ছাড়া, ইনভেস্টিগেশন অথেন্টিক নিউজ ছাড়া তার পত্রিকায় খুব কমই আমরা ছাপতে দেখেছি। তার মতো বর্ষিয়ান সাংবাদিক, সেই পত্রিকা সম্পর্কে যথেষ্ট সুনাম রয়েছে। তার পত্রিকাতেই আজকে এই বড় রিপোর্টটা করা হয়েছে। এটা লিখেছেন শান্তনা রহমান। তিনি যে কথাটা বলতে চাইছেন, সেটা ঘটতে গেলে, সেটা যদি ঘটে যায়, তাহলে একটা মারাত্মক পরিণতির দিকে দেশ চলে যাবে, সেটা বলাই যায়। কি বলতে চাইলেন তিনি, শুরুটা করেছেন তিনি যেভাবে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস এখন কি করবেন। তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরপরেই তিনি লিখেছেন, সর্বশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব।
অর্থাৎ এনসিপি নেতা এবং অভ্যুত্থানের যে নায়ক, যাদেরকে আমরা নায়ক হিসেবে জানি, যারা সম্মুখ সারিতে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদেরকে ডেকে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা, হয় তোমরা সঠিক পথে আসো, সংযত হও, এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, বরদাস্ত করা যাবে না, আর তা না হলে বলো আমি পদত্যাগ করে চলে যাই। তার মানে প্রধান উপদেষ্টা তার ইচ্ছাটা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এখন বল তিনি কোর্টে ফেলেছেন অভ্যুত্থানের নায়ক অর্থাৎ এনসিপি সমন্বয়ক তাদের কোর্টে। তারা কি সংযত হবে? সংযত বলতে যা বোঝাতে চেয়েছেন প্রফেসর ইউনূস, সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব, বিএনপির সঙ্গে দ্বন্দ্ব, নানা রকমের দ্বান্দ্বিক পরিবেশ তৈরি করা, সম্প্রতি নির্বাচন কমিশন ঘেরাও করে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করা, প্রকাশ্যে উপদেষ্টা মাহফুজ আলমের নানা রকমের স্ববিরোধী পোস্ট, আজকে আবার তিনি নতুন পোস্ট দিয়েছেন, তিনি তার আগের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান। এই কর্মকাণ্ডে আসলে পরিবেশ আসলে দূষিত হয়ে গেছে। সেই দূষিত পরিবেশে প্রফেসর ইউনূস থাকতে চাচ্ছেন না। সাথে মরার উপরে খাড়ার ঘা হিসেবে সেনাবাহিনীর সঙ্গে বিরোধটা স্পষ্ট যখন হয়েছে, তখন তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন। এরপরে তিনি লিখেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতপার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যেটা প্রফেসর ইউনূস কখনোই স্পষ্ট করেননি। তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করছে। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টা খোলাসা করেননি। অর্থাৎ নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশার স্পষ্ট বিপক্ষে অবস্থান করছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর এই বিপক্ষে অবস্থান করার কারণেই ব্যাপারটা ঘোলাটে হয়ে যাচ্ছে। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে রাখায়নে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনূস, এমনটাও বলা হয়েছে সেনা নিবাস থেকে। সেনাপ্রধান এমনটা বলেছেন। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়াজালে ফেলেছেন জনগণকে। অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন। জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আদতে হয়নি। এরপরে অনেক পরে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি, প্রফেসর ইউনূসই বা কী সিদ্ধান্ত নেবেন। বলাবলি হচ্ছে হয় তিনি সব কিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন, নতুবা ছেড়ে দিয়ে তিনি আগের জীবনে চলে যাবেন। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, মানবজমিনে বলা হয়েছে, সেটা হচ্ছে যে অতীত ইতিহাস বলে তিনি হঠাৎ করেই কেবলা বদল করতে পারেন। অর্থাৎ তিনি তার ডিসিশন হুটহাট করে চেঞ্জ করে ফেলেন। এর আগেও তিনি এক দফা দল গঠন করে আবার নিজেই দলের বিলুপ্তি ঘোষণা দিয়ে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন। তার পক্ষে যে কোনো সিদ্ধান্ত নেওয়াই সম্ভব। তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন তাহলে সামনে সমূহ বিপদ, কারণ বল এখন আর তার কোর্টে নেই। জেনারেল ওয়াকার জনগণের কাছে বল ঠেলে দিয়েছেন। স্পষ্ট এখানে বলা হচ্ছে যে জেনারেল ওয়াকারের সঙ্গেই দ্বন্দ্ব, এবং দ্বন্দ্বের কারণে প্রফেসর ইউনূসের চেয়ারটা আসলে দোদুল্যমান হয়ে গেছে। বল যেহেতু সেনাবাহিনী থেকে জনগণের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই এখন প্রফেসর ইউনূস চেষ্টা করছেন পরিস্থিতিটা সামাল দিতে, এবং এই উদ্ভূত পরিস্থিতি যেগুলো তৈরি হয়েছে সেটা যে এই ছাত্র সমন্বয়কদের নানা রকমের ঔদ্ধত্যের কারণে, সেনাবাহিনী নিয়ে নানা ধরনের অপপ্রচারের কারণে হয়েছে, বিএনপির সঙ্গে অহেতুক দ্বন্দ্বে জড়ানো, বিএনপিকে খেপিয়ে তোলা, একটা সময় মাহফুজ আলম, জামাত ইসলাম এবং ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোকে খেপিয়ে তুলেছেন। সব মিলে সবাইকে আসলে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে। সবাইকে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতায় থাকা কঠিন, যে কোনো সরকারের জন্যই কঠিন। নির্বাচিত সরকারের জন্যই যেখানে কঠিন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো আরও বড় কঠিন। যত সমালোচনাই হোক, প্রফেসর ইউনূস, জেনারেল ওয়াকার এ সময় যে যার অবস্থান থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এক ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, এমন কথাও বলা হয়েছে। সেনাবাহিনী না থাকলে মাঠ পরিস্থিতি অনেক আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে, বিতর্কিত করেছেন এই ছাত্র সমন্বয়করা।
এবং সরকারের মধ্য থেকেও সেনাবাহিনী নিয়ে বাজে কথা বলা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেনাবাহিনী সম্পর্কে যে বিশ্রী মন্তব্য করেছেন, সেখান থেকেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব স্পষ্ট হয়েছে। এখন সেনাবাহিনীর সঙ্গে সরকারের এই স্পষ্ট দূরত্ব রেখে প্রফেসর ইউনূসের জন্য সম্মানজনক অবস্থায় রাষ্ট্র পরিচালনা করা আদতে সম্ভব নয়। সেই কারণেই গুঞ্জন উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, গুঞ্জন উঠেছে, নানা দিকে প্রোপাগান্ডা হচ্ছে যে প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন। মানবজমিন ভেতরের কথাটা তুলে এনেছে যে প্রফেসর ইউনূস অলরেডি জুলাই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলে দিয়েছেন যে হয় তোমরা সংযত হও, নতুবা আমি পদত্যাগ করে চলে যাব। কি করতে চলেছেন তিনি? যখন বিএনপির তরফ থেকে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, আবার এনসিবির তরফ থেকে বিএনপি আখ্যা দিয়ে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, উপদেষ্টাদের কর্মক্ষমতার ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে, তিনি দেশি নাগরিক নাকি বিদেশি নাগরিক এই আলোচনা হচ্ছে। যদিও তিনি খণ্ডন করে বলেছেন তিনি দেশি নাগরিক, তিনি বিদেশি নাগরিক নন। উপদেষ্টাদের অনেকেই দেশি নাগরিক এরকম, বিদেশি নাগরিক এরকম আলোচনা অনেকে করার চেষ্টা করছেন। সব মিলিয়ে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং পরিস্থিতি সবথেকে বেশি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে গতকালকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানের আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এরকম অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। 5 আগস্টে যে সরকারের পতন হয়েছিল তার আগে আপনাদের মনে আছে কিনা, 3রা আগস্ট সেনাবাহিনীর অভ্যন্তরে সেনানিবাসের অভ্যন্তরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হয়েছিল। সেখানে সেনাবাহিনীর অফিসাররা এবং সকল সেনাবাহিনী এক জায়গায় অবস্থান করেছিলেন এই মর্মে যে তারা ছাত্র জনতার বিপক্ষে যাবে না, ছাত্র জনতার উপরে গুলি চালাবে না। সেই সিদ্ধান্তের কারণেই কিন্তু শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছিল। আবারও এক অফিসার্স অ্যাড্রেস নিয়ে 9 মাস 9.5 মাস পরে আবারও এক অফিসার্স অ্যাড্রেস নিয়ে ব্যাপারটা তালগোল পাকিয়ে যাওয়ার মতো ব্যাপার। এবং সরকার থাকবে নাকি এই সরকার চলে যাবে, নতুন সরকার এসে নির্বাচনের ব্যবস্থা করবে, এরকম আলোচনাও অনেকে করার চেষ্টা করছেন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু মানবজমিন যেহেতু খবরটা করেছে এবং মানবজমিন সাধারণত অথেন্টিক খবর ছাড়া করে না, সেহেতু এটুকু অন্তত বলাই যায় যে প্রধান উপদেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে পদত্যাগ করে বসতে পারেন। তাহলে কি হবে? কোন পথে যাবে দেশ? আবারও কি একটা বড় অরাজকতার দিকে চলে যাবে দেশ? এই অরাজকতা তৈরি হলে কোন পক্ষ আক্রান্ত হবে, কোন পক্ষ সুবিধা পাবে, এই আলোচনাগুলো সামনে কিন্তু উঠে আসবে। দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে? টানটান উত্তেজনার মধ্যে আমরা সময় পার করছি। আদতে কি হবে? দেশের কপালেই বা কি আছে? আমরা যারা সাধারণ মানুষ, আমরা আদতে কি চাই? দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাক, আমরা যেন দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সেই প্রত্যাশা কি আমাদের পূরণ হবে? দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকার গতকাল বুধবার এক বক্তব্য দিয়ে মোটামুটি রাজনীতির মাঠ গরম করে দিচ্ছেন। কেন গরম করে দিচ্ছেন? কারণ এতদিন সবাই জানে যে জেনারেল ওয়াকার তার সেনাবাহিনী ডক্টর ইউনূসকে নিঃশর্তভাবে সাপোর্ট দিয়ে আসছিল এবং ইউনূস সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় এবং 9 মাস যাবত আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত আছে। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়, 1400 অস্ত্র যেগুলো লোড হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার করা যায়নি। এখন এরই মধ্যে গতকাল বুধবার জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনেকটা মাঠ গরম করে দিচ্ছে। আমরা জানি যে এই সরকারের 2টা এজেন্ডা মূল, একটা হলো নির্বাচন, একটা সংস্কার। এখন নির্বাচন নিয়ে যে তড়িঘড়ি শুরু হয়েছে, নির্বাচন আদৌ হবে কিনা, কখন হবে, সরকার বলছে ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে হবে, বিএনপি প্রেসার দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য। এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল বুধবার বিএনপির সুরেই কথা বলছেন তিনি, অর্থাৎ বিএনপি এবং তার কথাটা মিলে গেছে। তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, এটা সেনাপ্রধানের অভিমত। এবং এটা ছাড়াও তিনি আরকানের যে করিডোর আছে দেওয়া হয়েছে,
বা দেওয়ার কথাবার্তা চলছে, সেটা ব্যাপারে কথা বলেছেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো বা যারা ক্ষমতায় যাবে তারা সিদ্ধান্ত নেবে। এটা এই সরকারের মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে এই সরকারের দায়িত্ব না, বা হ্যাঁ এটা করা ঠিক নয়। এখন হঠাৎ করে সেনাপ্রধান উল্টে গেলেন কেন, মানে সুর বদলে গেল কিনা? এখন নাগরিকদের চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার বিতর্কিত হয়েছে এবং আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিত করেছে, এবং এটা নিয়ে বিভিন্ন সংস্থা এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারাও বলছে যে এটাকে মৌলিক অধিকার হরণের শামিল এটা, এবং এই সরকার এটা করছে। এবং আমরা দেখলাম যে এই গতকাল বুধবার যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে হিউম্যান রাইটস ফোরাম, যেটা তারাও এটা সমালোচনা করেছে, বলছে যে এটা মৌলিক অধিকার হরণের পথে যাচ্ছে সরকার। এখন মির্জা ফখরুল বিএনপির সেক্রেটারি এর আগে অভিযোগ করেছিলেন যে নির্বাচন মানে পেছানোর চক্রান্ত চলতেছে। এখন এই যে নির্বাচন, এখানে নতুন বিষয় আনা হচ্ছে, মানে খেয়াল করে দেখবেন যে জাতীয় নির্বাচন পেছানোর জন্য বিভিন্ন ইস্যু আসতেছে। যেমন এর আগে আসছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা, যাতে জাতীয় নির্বাচন পিছানো হয়। এখন আবার দেখতেছে সিটি কর্পোরেশন নির্বাচন, আমাদের যারা এই যে বৈষম্য বিরোধী নেতারা আছেন তারা শুনতেছি তারা এখন এই সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকায় নির্বাচন করবেন তারা। এখন এইটা অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়া কিনা, বা এটা চক্রান্তের অংশ কিনা। এখন নাগরিক, জামাতে ইসলাম এবং কিছু ইসলামী দল জাতীয় নির্বাচন যাতে বিলম্বিত হয় এটার চেষ্টা করছে তারা হয়তো, কিন্তু কোন উদ্দেশ্যে করছে, কেন করছে, এটা যৌক্তিক না অযৌক্তিক, এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। এখন সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপার, যে গতকাল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলছেন যে ভবিষ্যতের পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে, অন্য কারো নয়। তার মানে ইনডাইরেক্টলি তিনি বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন। এখন যতটুকু জানা যায় যে বৈষম্য বিরোধী যখন প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছিল, ওয়াকারুজ্জামান সেখানে আপত্তি করেছিলেন। তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূস একজন সাজাপ্রাপ্ত লোক, তাকে কিভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ করা যায়। যাই হোক, শেষ পর্যন্ত দর কষাকষি এক পর্যায়ে তিনি হয়তো মেনে নিয়েছেন সেটা, কিন্তু তিনি আপত্তি করেছিলেন বলে আমরা জানি। এখন বুধবার সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং ধারণা করা হচ্ছে যে তার এই বক্তব্যের কারণে নতুন রাজনৈতিক মেরুকরণ হতে পারে দেশে। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তখন পরিস্থিতি কি দাঁড়াবে, সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় কিনা, না তার সাথেই থাকে সরকারের সাথে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেটা বলেছেন সেটা সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করে তার বক্তব্য। এখন সরকার যদি না দেয় কি হবে, সরকার দিতে চাচ্ছে কিনা, সরকারের মতিগতি কি, বৈষম্য বিরোধী নাগরিক যারা সরকারের সাথে আছে তাদের মতিগতি কি, এইখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এখন সামনে আসছে। এখন সেনাপ্রধান হয়তো যেটা বলেননি, কিন্তু আমরা বুঝতে পারছি গত 9 মাস ডিউটি করে সেনাবাহিনীর অনেকেই হয়তো ক্লান্ত। হ্যাঁ, তারা অনেকে হয়তো ব্যারাকে ফিরে যেতে চায়, মানে এগুলো তাদের ডিউটি না, তাদের তো রুটিন ওয়ার্ক আছে। এখন এছাড়াও বৈষম্য বিরোধীদের আচরণে অনেকেই বিরক্ত, এমনকি সেনাবাহিনীরও, কারণ সেনাবাহিনীর দিকেও তারা চোখ রাঙাইছে। বিশেষ করে সেনাবাহিনী যখন প্রস্তাব দিয়েছিল যে নতুন রিফাইন আওয়ামী লীগের কথা, তখন তারা সেটাকে স্পষ্টভাবে বলেছে যে এটা রাজনৈতিক হস্তক্ষেপের শামিল সেনাবাহিনী, এবং অনেকে মনে করেন এরপর থেকে সেনাবাহিনীর সাথে এই যে নাগরিক যারা বৈষম্য বিরোধী তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এটা ছাড়াও বর্তমান যে হালে রাজনীতি চলতেছে, রাজনীতিতে বিরাট একটা অনৈক্য তৈরি হয়েছে। এখন এই সুযোগে বা এই পরিস্থিতি যদি চলে বেশি দিন, সেখানে সেনা শাসনকে ওয়েলকাম করছে কিনা এই রাজনৈতিক শক্তিগুলো, এটা নিয়েও প্রশ্ন আছে। এবং দিন দিন যদি অবস্থা খারাপ হয় তাহলে সেনা শাসনও একসময় আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়।
যদি সরকার ব্যর্থ হয়ে যায়, রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ হয়। এখন কেউ কেউ বলছেন যে ইউনূস সাহেবের অবস্থা এখন এমন হয়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাসছি। তিনি দ্রুত নির্বাচন দিয়ে ফিরে যেতে চান, কিন্তু বিভিন্ন চাপের কারণে তিনি আবার ওইদিকেও আটকে আছেন। এখন রাজনৈতিক যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার শেষ কোথায় আমরা জানি না, এবং এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগ ফিরতে পারে কি ফিরতে পারে না, ফিরলে কোন আওয়ামী লীগ ফিরবে, সেটা কি শেখ হাসিনার আওয়ামী লীগ না অন্য আওয়ামী লীগ, সেগুলো রাজনৈতিক মেরুকরণই বলে দেবে। তবে সেনাবাহিনী বা সেনাবাহিনীর বক্তব্য বা সেনাপ্রধানের যে বক্তব্য গতকাল, এটাতে স্পষ্ট হয়েছে যে বর্তমান সরকারের যে সিদ্ধান্ত বা নির্বাচন নিয়ে তার যে ধীর গতি, তাতে সেনাবাহিনী সন্তুষ্ট নয়, এটি বোঝা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।